বাসায় ফিরল রাত 10টায়। অন্যদিন তামিমের জন্য নবনীর ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে। তামিম এলে একসাথে খায়, কিন্তু আজ আর অপেক্ষা করেনি। নিজের খাবার রাত 8টার মধ্যে খেয়ে রুমে গিয়ে বই নিয়ে বসে পড়েছে। নবনীর মন আজ ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে হয়েছে নবনীর 3 বছর। এই 3 বছরে নবনীর জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়ে দিয়েছে সবাইকে খুশি রাখতে। হাতে মেহেন্দি পরার খুব শখ ছিল নবনীর। 2 হাত ভরে কাঁচের চুড়ি পরতে ভালোবাসতো টানা টানা 2 চোখে গাঢ় করে কাজল দিতে। নবনীর জন্য মেহেন্দি, চুড়ি, কাজল আনতে বাবার কখনো ভুল হতো না। নবনী বসে বসে সাজতো, আর বাবা কপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নবনীর মাকে ডেকে বলতো, ও নবনীর মা, দেখা যাও, আল্লাহ আমার ঘরে এক রাজকন্যার বাস করে। আল্লাহ আমার মায়েরা বড় যতন কইরা বানাইছে রে নবনীর মা। আমার সব পোলা মাইয়া এক চাঁদের টুকরা। রাবেয়া বেগম সামনে আসতো না, তবে নবনী মায়ের কান্নার শব্দ শুনতে পেত। কে জানে, হয়তো রাবেয়া ভয় পেতেন গরিব ঘরে এমন রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ের ভবিষ্যতে সুখের কথা চিন্তা করে। নবনীর বাবা গরিব হলেও তিনি সব সময় সন্তানের খুশির কথা আগে চিন্তা করতেন। নবনীর মনে আছে, বাবার ছোট্ট একটা চায়ের দোকান আছে। ঈদের সময় বাবা দোকানের জন্য মাল না উঠিয়ে 4 ছেলে মেয়ে আর স্ত্রীর জন্য ঈদের কাপড় কিনতেন। নবনীর মা রাবেয়ার ভীষণ রাগ হতো তার এই স্বভাবের জন্য, কিন্তু নবনীর বাবা হাশেম আলী এসবের পাত্তাই দিতেন না। তিনি হেসে বলতেন, আমার পোলা মাইয়ারা নতুন কাপড় পইরা হাসি মুখে ঘুরতাছে, এইটা তো আমার জন্য ঈদের বড় আনন্দ। এই আনন্দ আমি পামু কই? দোকানে লাখ টাকা বেচা কিনা কইরা কি এই আনন্দ কিনতে পারুম? রাবেয়া বলতো, এরপর যে পোলা মাইয়া না খেয়ে মরবো, সেই কথা কি ভুল লাগেছেন? হাশেম আলী ভোলেনি, কিছু ভুলতো না। কিস্তি থেকে টাকা তুলতো, তারপর দোকানের জন্য মাল কেনার জন্য বছর ধরে সুদ সমেত সেই কিস্তির টাকা পরিশোধ করতেন। করতে করতে জীবনও শেষ হয়ে যেত। নবনী যখন বড় হলো, বুঝতে শিখলো, সব তখন থেকে ঈদের জামা গায়ে দেয় না। অভাবের সংসারে বেড়ে ওঠা শিশুরা অল্প বয়সেই বুঝদার হয়ে যায়। তেমনি নবনীরা 4 ভাই বোন সবাই কম বয়সে বুঝে গিয়েছিল তাদের সংসারের আসল রূপ কেমন। এরপর থেকে কেউ কখনো বাবার কাছে ভালো খাবার কিংবা ভালো কাপড়ের আবদার করেনি। গ্রামের ছোট্ট বাচ্চাদের পড়াতো 4 ভাই বোন মিলে। নবনীর মনে আছে, ক্লাস 6-এ থাকতে সে 6-এর অন্য এক মেয়েকে প্রাইভেট পড়াতো। মাসে 200 টাকা বেতন পেত। সেই টাকা পেলে নবনীর আনন্দের সীমা থাকতো না। বাবার হাতে তুলে দিত সেই টাকা। 4 ভাই বোন মিলে মাসে প্রায় 1000 টাকার মতো পেত বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে, আরবি পড়িয়ে। অভাবের সংসারে বাড়তি 1000 টাকার মূল্য ভুক্তভোগীরা ছাড়া কেউ জানে না। হাশেম আলী চোখের সামনেই দেখলেন তার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কি ভীষণ বুঝদারের মতো কাজ করছে। প্রতিদিন নির্দ্বিধায় ডাল শাক দিয়ে বিনা অভিযোগে খাবার খেয়ে উঠে যায়। হাশেম আলী তখনই ভেবে রাখেন, ছেলে মেয়েদের যে কোনো ভাবেই হোক লেখাপড়া করিয়ে যাবেন তিনি। নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও যাতে তাদের সন্তানদের এই অভাবের সাথে যুদ্ধ করে বেড়ে না উঠতে হয়, বড় হতে না হয়। বাবার কথা ভাবতেই নবনীর বুক ফেটে কান্না এলো। কতদিন বাবাকে দেখে না। হাশেম আলী মেয়েকে দেখতে এসেছিলেন 2 বছর আগে। তাহেরা নবনীর মাকে সেদিন ফোন করে বলেছেন হাশেম আলী যেন আর তাদের বাসায় না আসে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন হাশেম আলীর পোশাকের দিকে তাকালেই নাকি বুঝে যান তার দৈন্যতা তাহেরার প্রেস্টিজে লাগে। প্রতিবেশীরা হাসাহাসি করুক, এটা তাহেরা চায় না। নবনী সেদিন ইচ্ছে করেছিল মরে যেতে। এই কথা
ঠিক দুজন প্রতিবেশী তাহেরাকে জিজ্ঞাসা করেছিল উনি কে হন তাহেরার। তাহেরা নিজের সম্মান বাঁচাতে বলেছিল তাদের গ্রামের বাড়ির পাহারাদার। হাশেম আলী লিফট ব্যবহার করতে জানেন না বলে সিঁড়ি দিয়ে 4 তলায় নবনীর বাসায় এসেছিল। সিঁড়িতেই অনেকে হাশেম আলীকে দেখে এরকম অভিজাত ফ্ল্যাটে এরকম গেস্ট কারো আসে না, তাই কৌতূহলে কেউ কেউ জিজ্ঞাসা করে। নবনী বলতে চেয়েছিল উনি নবনীর বাবা, কিন্তু তাহেরা তামিমের চোখ রাঙানির সামনে বলতে পারেনি। এসব ভাবতে ভাবতে নবনীর নামাজে জায়নামাজ বিছিয়ে সিজদা হাতে হাউ মাউ করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্নার পর নিজেকে শান্ত করে সিদ্ধান্ত নিল সেটা সে কাউকে বলবে না বলে ঠিক করলো, শুধু একদিন সে করে দেখিয়ে দেবে। তাহেরা ছেলে বাসায় ফিরতেই খপ করে হাত চেপে ধরে লুবনার রুমে নিয়ে গেলেন। তারপর দরজা বন্ধ করে বললেন, কাহিনী কি, সোজাসুজি বল, কে ওই মেয়ে? তামিম তখন রাগের মাথায় যদিও কথাটা বলেছিল, কিন্তু সে চায়নি কখনো বাসায় এসব জানাজানি হোক। আমতা আমতা করে বলল, আরে দূর মা, কি বলো, এরকম কিছুই না। আমার এক কলিগ আমাকে একদিন কল করেছিল, এসব নিয়ে নবীন কথা বলছে, আমাকে প্রতিদিন এসব নিয়ে কথা শোনায়, তাই তখন রাগের মাথায় এই কথা বলে ফেলেছিলাম। রাবেয়া হেসে বলল, তামিম, যেমন করে আমি জানি তেমন করে তুইও ভালো করে জানিস নবনী মিথ্যে কথা বলার মতো মেয়ে না। ও কখনো কারো নামে মিথ্যা বলেনি। আজকে লুবানা যা বলেছে ও সব মিথ্যা বলেছে। এটা আমি যেমন বুঝি তুইও বুঝিস, লুবানাও জানে সেটা। আমার কাছে গোপন করিস না। তুই যদি চাস ওই মেয়েকেও তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি, তোর বাবা বিদেশ চলে গেলে। সত্যি করে বল আমাকে তুই। তামিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার এক কলিগ আছে মা, নিতু, আমার ওকে ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে, মাঝে মাঝে কথা হয়। এমন না আমি সত্যি ওকে বিয়ে করতে চাই বা ওকে না পেলে মরে যাব, এরকম কিছুই না মা। তাহেরা ছেলের গালের চাপ্পাটে চড় মেরে বললেন, এরকম কিছু না মানে কি? অবশ্যই ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব আমি। নবনী হচ্ছে ফকিরের মেয়ে, ফকির। তুই একবার ভাবতো, মাস শেষে বউয়ের 25,000 টাকা বেতন আমার হাতে তুলে দিবে, 500 টাকার 50টা নোট। তুই চিন্তা করবি না বাবা, ওই ফকিরের মেয়ে ফকিরকে আমি রাখবো না। তামিম কিছুটা ভয় পেল। বাবা মা দুজনেই তামিমের প্রিয়। নবনীকে তার বাবা পছন্দ করে এনেছে। নিতুকে বিয়ে করলে বাবা ভীষণ মনে কষ্ট পাবে। বাবাকে তামিম কষ্ট দিতে চায় না। তার লক্ষ্য তো নিতুকে কৌশলে একবার বিছানা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। নিতু যতই বলুক বিয়ের আগে না, কিন্তু তামিম জানে আস্তে আস্তে নিতুকে ঠিকই কনভিন্স করে ফেলবে। তাহেরা বেগম হাসি মুখে উঠে এলেন ছেলেকে খাবার দিতে। টেবিলে বসে তামিম খাচ্ছে। হামিদুর রহমান উঠে গেলেন চা খাওয়ার জন্য। নবনীকে ডেকে বললেন, আমাকে 1 কাপ চা দিতে পারবে নবনী? কান্না করতে করতে নবনীর চোখ লেগে এলো কিছুটা। শ্বশুরের ডাক শুনে উঠে গেল বাহিরে। রান্নাঘরে নবনী চা বানাচ্ছে। তখনই হামিদুর রহমান ফোনে বেজে উঠল। তাহেরা আর চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কে? হামিদুর রহমান জবাব দিলেন, পাত্রপক্ষের কল। তাহেরা খুশিতে ডগমগ হয়ে বললেন, স্পিকার দিয়ে কথা বলেন। হামিদুর রহমান লাউড স্পিকারে অন করে হ্যালো বলতেই ওপাশ থেকে ঘটকের গলা ভেসে এলো। রান্নাঘর থেকে নবনী স্পষ্ট শুনতে পেল ঘটক বলছে, ভাই সাহেব, এই বিয়ে হবে না, ছেলের মেয়েকে পছন্দ হয়নি। তাহেরা বেগমের মাথায় যেন বজ্রপাত হলো এই কথা শুনে। হামিদুর রহমান সাহেব ও কিছুটা দমে গেলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কেন ভাই, আমার মেয়ের দোষ কি? ঘটক বলল, এসব যদিও বলা ঠিক না, তবুও বলছি, ছেলে তো আপনি দেখেছেন, মার্শাল্লাহ, বড় চাকরি, দেখতেও ভালো, কিন্তু ছেলে আপনার মেয়ের হাত পায়ের দিকে তাকিয়ে দেখেছে। মেয়ের মুখ ধবধবে সাদা, কিন্তু হাত পা কালো। ছেলে একজন সরকারি চাকরিজীবী, সমাজে উঁচু শ্রেণীর মানুষ। অন্য 10খানে বউকে নিয়ে যেতে হবে,
কালো বউকে দেখলে নাকি সবাই ছেলেকে নিয়ে হাসাহাসি করবে, এই জন্য ছেলে নিষেধ করে দিয়েছে। তাছাড়া আপনার আশেপাশের মানুষকে ছেলের মা আপনার মেয়ের সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। সবাই বলেছে আপনার মেয়ের নাক উঁচু স্বভাবের, ভীষণ দেমাগী, মানুষকে সম্মান দিতে পারে না, প্রায় সময় নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করতে শোনা যায়। নবনীর মন খারাপ হয়ে এলো এসব শুনে। আজকাল বিয়ের বাজারে এভাবে মেয়েদের কেন মূল্যায়ন করা হয় তা নবনীর জানা নেই। সবাই সবাইকে ভালো না লাগতে পারে, তার জন্য কেউ এভাবে বলে নাকি? তাছাড়া লুবনার বয়স বা কত, 23 থেকে 24 বছর, এখনো ছেলে মানুষ, একটুতে রেগে গিয়ে চিৎকার করে। এসব আশেপাশের মানুষ এরকম সিরিয়াস ভাবে নেয় কেন? এসব কথা পাত্রপক্ষকে বলতে হয় নাকি? নবনী মনে মনে বলল, আল্লাহ, লুবনার জন্য তুমি এর চাইতে ভালো কোনো পাত্র ব্যবস্থা করে দাও। তামিমের আর খাবার খাওয়া হলো না। হামিদুর রহমান নবনীকে ডেকে বললেন চা না বানাতে, খেতে ইচ্ছে করছে না আর তার। নবনী আস্তে আস্তে পায়ের নিজের রুমের দিকে যেতে লাগলো, যাতে তাহেরা বেগমের সাথে দেখা না হয়। কিন্তু তাহেরা বেগম নবনীকে দেখেই বলতে লাগলেন, সব দোষ এই ছোট লোকের মেয়ের। এই ছোট লোকের মেয়ে ভালো করে রান্না বান্না করেনি, বেশি আইটেম রান্না করেনি, তাই তো ওরা সম্বন্ধ নাকচ করে দিল আমার মেয়ের খুদ ধরে। আসল কথা তো আমার মেয়ে না, মূলত খাবারের জন্যই ওরা এসব বলেছে। আমার মেয়ে কোনো দিনও কারোর সাথে ঝগড়া করে না, এই ফকিন্নির মেয়ের সাথে তো পারতে কথাই বলে না। এসব কান পড়া এই ফকিন্নির মেয়ে আশেপাশের বাসায় গিয়ে দিয়ে এসেছে, এই জন্য মানুষ এসব বলতে পারছে, নয়তো ভেতরের খবর বাহিরের মানুষ কিভাবে জানবে? শাশুড়ির চিৎকার শুনে দিশা বের হয়ে এলো। এসে এসব শুনতে পেয়ে মুচকি মুচকি হাসলো। দিশা মাঝে মাঝে সবার ফ্ল্যাটে যায়, বাসার কথা উঠলে এসব সে নিজেই বলে দেয়, মিথ্যে তো কিছু বলে না। বাসায় শাশুড়ি ননদ যা করে তাই তো বলে। নবনী এবার চুপ থাকতে পারলো না, রেগে গিয়ে জবাব দিল, মা, কাউকে কারো পছন্দ করতে হলে 10 রকমের খাবার খেয়ে পছন্দ করতে হয় না। 1 গ্লাস পানি দিলেও যাকে পছন্দ হবার তাকে পছন্দ হয়ে যাবে। আর আপনার বাসায় চাকরের কাজ করতে করতে আমি দম ফেলার সময় পাই না, সেখানে মানুষের বাসায় গিয়ে গিয়ে এসব আলোচনা করার সময় আমি কোথায় পাবো? তাহিরার ইচ্ছা করলো নবনীর গালে আরেকটা থাপ্পড় বসাতে, কিন্তু হামিদুর রহমান সাহেব সামনে থাকায় সেই ইচ্ছে দমন করলো। নবনী আর সহ্য করতে পারলো না, সোজা শ্বশুরের কাছে গিয়ে সবকিছু বলল, যা যা ঘটেছে এখানে তিনি না থাকার সময়। ও বলল এই বাসায় নবনী আর থাকতে, এও বলল যে এই বাসায় নবনী আর থাকতে পারবে না। তার বাবার বাড়ি গরিব হলেও সেখানে শান্তি আছে। ভালো খাবার খেয়ে অশান্তি ভোগ করতে করতে নবনী হাঁপিয়ে গেছে। এসব থেকে মুক্তি চাই সে, মুক্তি। হামিদুর রহমান সাহেব চমকে গেলেন এসব শুনে, মাথায় রক্ত উঠে গেল তার। নবনীকে জিজ্ঞাসা করলো, ওই মেয়ের নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ আছে বাবা। হামিদুর রহমান নাম্বারটা নিয়ে আসতে বললেন। তামিম বসে বসে দোয়া পড়তে লাগলো। নবনী হামিদুর রহমানের ফোন নাম্বার তুলে ডায়াল করলো, রিং হতে লাগলো। তামিম বারবার মনে মনে বলতে লাগলো, আল্লাহ ফোন যাতে না তোলে, নিতু ফোন তুলো না প্লিজ, তুলো না। তামিমকে নিরাশ করে ওপাশ থেকে সুরেলা গলায় নিতু সালাম দিয়ে বলল, কাকে চাই?